এলেবেলে ৭-৫ চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলা ভাষার চিরকালীন এবং সমকালীন সাহিত্যের পাঠ যদি শুনতে ভালো লাগে, তবে চ্যানেলটি আপনারই জন্য। ধারাবাহিকভাবে আপনারা শুনছেন প্রখ্যাত ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফাল্লাসির লেটার টু এ চাইল্ড নেভার বর্ন গ্রন্থের বাংলা অনুবাদ হাত বাড়িয়ে দাও। অনুবাদ করেছেন প্রফেসর আনু মোহাম্মদ। আজ রয়েছে গ্রন্থটির দ্বিতীয় এবং শেষ পর্ব। চলুন তবে শোনা যাক। অষ্টম অধ্যায়। তোমাকে ৩টি গল্প বলবো পরপর। এক সময়ে একটি ছোট্ট মেয়ে ছিল, ভালোবাসত ম্যাগনোলিয়া গাছ। বাগানের ঠিক মাঝখানে ওই গাছটি দাঁড়িয়েছিল। বাগানের দিকে মুখ করা এক বাড়ির সর্বোচ্চ তলার জানালা দিয়ে মেয়েটি সব সময় গাছটার দিকে তাকিয়ে থাকত। মেয়েটা ছিল খুবই ছোট। গাছ দেখবার জন্য তাকে সব সময় চেয়ারের উপর উঠে বাইরের দিকে তাকাতে হতো। ওর মা যখনই ওকে এই অবস্থায় দেখতেন, তখনই পড়ে যাবে বলে চিৎকার করে উঠতেন। তবুও মেয়েটা উঠত। গাছটি ছিল বিরাট। বড় বড় ডালপালা আর পাতার মধ্যে বড় বড় ফুলগুলো রুমালের মতো দল মেলে ধরত। ছোট্ট মেয়েটা দেখত দিনের পর দিন ফুলগুলো ফুটত ধীরে ধীরে। সাদা থেকে গাছটা আস্তে আস্তে হলুদ হয়ে যেত। কখন একজন এসে সাদা থাকতে থাকতেই একটা ফুল নেবে, এই অপেক্ষাতেই মেয়েটির সময় কাটত। চারপাশে আর কোনো বাড়ি ছিল না। বাগানের ধার ঘেঁষে একটা দেয়াল ছিল, যেখানে রোদে শুকানোর জন্য এক ধোপা মেয়ে কাপড় নিয়ে রাখত। একদিন ওই মেয়ে কাপড়ের কাছে না গিয়ে ওই গাছের নিচে গিয়ে দাঁড়ালো। ভাবসাব দেখে মনে হচ্ছিল তার ফুল নেবার ইচ্ছা। বহুক্ষণ মেয়েটি গাছের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলো। অনেকক্ষণ পর এক ছেলে এলো সেখানে। দুজন দুজনকে জড়িয়ে ধরল। সেভাবেই থাকলো কিছুক্ষণ। তারপর ওরা শুয়ে পড়ল। বেশ পরে তারা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। অবাক হলো সেই ছোট্ট মেয়েটি। সে বুঝে পেল না গাছ থেকে ফুল তোলা বাদ দিয়ে ওই ছেলে আর মেয়েটি কেন গাছের নিচে ঘুমালো। মেয়েটি ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকলো ওরা কখন ওঠে তা দেখার জন্যে। এর মধ্যেই সেখানে আর এক লোক এলো, ভীষণ ক্রুদ্ধ। কিছুই বলল না সে, ঝাঁপিয়ে পড়ল প্রথমে ছেলেটার উপর। মেয়েটি দৌড় দিল, সেও দৌড়ালো। শেষ পর্যন্ত মেয়েটি ধরা পড়ল। খুব হালকা কিছুর মতো লোকটা মেয়েটিকে মাথার উপর উঠিয়েই ছুঁড়ে মারল ম্যাগনোলিয়া গাছের উপর। মেয়েটা গাছের উপর গিয়ে পড়ল। হাতে এসে পড়ল একটা ফুল। মনে হলো সে যেন একটা ফুল ছিঁড়ে নিল। হাতে ফুল নিয়ে ওখানেই পড়ে থাকলো চুপচাপ। বাচ্চা মেয়েটি ভয় পেয়ে গেল, ওর মাকে ডাকলো। মা এসে বোঝালেন গাছের উপর পড়ে থাকা মেয়েটি ইতিমধ্যেই মরে গেছে। এটি বোঝার পর থেকে ছোট্ট মেয়েটির একটি গভীর বিশ্বাস জন্মালো যে কেউ ফুল ছিঁড়লেই তাকে মরতে হয়। সেই ছোট্ট মেয়েটি ছিলাম আমি। নিষ্ঠুরতম, সবলতম, হৃদয়হীন ব্যক্তিরাই সর্বক্ষেত্রে বিজয়ী হয়। এ সত্য আমি যেভাবে জেনেছি সেভাবে যেন তোমার কোনোদিন জানতে না হয়। আর এও মনে রেখো, এর প্রথম শিকার সব সময়ই হতে হয় মেয়েদের। নবম অধ্যায়। এবার শোনো দ্বিতীয় গল্প। এক সময়ে এক ছোট্ট মেয়ে ছিল যে চকলেট ভালোবাসত। যতটা সে চকলেট ভালোবাসত ততটা তার ভাগ্যে জুটত না। এমন এক সময় ছিল যখন সে যত চাইতো তত চকলেট পেত। তখন সে থাকত এক বিরাট ঘরে। সেখানে আলো বাতাস প্রচুর ছিল। একদিন হঠাৎ ঘুম ভাঙলে সে খেয়াল করল এমন জায়গায় সে থাকছে যেখানে কোনো আকাশ নেই, কোনো আলো নেই এবং চকলেটও নেই। তার ছোট্ট চাপা ঘরের যে জানালা ছিল তা দিয়ে আগের মতো আকাশ আর বাগান দেখা যেত না। দেখা যেত শুধু কুকুর। বড় পেট নিয়ে তার মা কাঁদতেন। বাবা দিনের বেলাতেও বিছানায় শুয়ে থাকতেন, কাশতেন অবিরাম। মুখ ছিল একেবারে হলুদ বর্ণ।
ছোট্ট মেয়েটি বুঝতে পারল বাবা যখন থেকে অসুস্থ তখন থেকেই তার চকলেট বন্ধ। পুরো বাড়ি থেকে আনন্দ চলে গেছে। কোনো টাকা নেই তাদের কাছে। টাকার জন্য ছোট্ট মেয়েটির মা এক সুন্দরী মহিলার বাড়িতে কাজ নিলেন। মহিলার সঙ্গে মার আগে থেকেই পরিচয় ছিল। দুজনেই দুজনের নাম ধরে ডাকতেন। ওই মহিলার এত কাপড় জুতো আর শৌখিন জিনিসপত্র ছিল যে তার সারাদিনের প্রধান কাজই ছিল কাপড় বদলানো। নদীর তীরেই ছিল ওই বাড়িটি। পুরো আকাশ যেন ছিল হাতের কাছে। তবুও ওই সুন্দরী মহিলার সুখ ছিল না। সব সময় তার মুখে অভিযোগ শোনা যেত। মাথার টুপিটা ঠিকমতো বসছে না, বিড়ালটা কেমন করছে, কাজের মেয়েটা সেই যে গ্রামের বাড়িতে গেল এখনো কেন কোনো পাত্তা নেই, ইত্যাদি ইত্যাদি। কাজের মেয়ের অভাব পূরণ করবার জন্য ছোট্ট মেয়েটার মাকে ওই বাড়িতে নেওয়া হলো। প্রতিদিন ৯টা থেকে ১টা পর্যন্ত তিনি স্বামীকে ঘরে রেখে ছোট্ট মেয়েটাকে নিয়ে ওই বাড়িতে যেতেন। ছোট্ট মেয়েটাকে নিয়ে যাওয়ার কারণ হিসাবে মা বলতেন, ক্ষয়রোগের লোকের পাশে থাকার চাইতে কিছুক্ষণ মুক্ত বাতাসে থাকা ভালো। বেল বাজানোর সঙ্গে সঙ্গে ড্রেসিং গাউন পরা কেউ মৃদু পায়ে এসে দরজা খুলে দিত। ড্রেসিং গাউনের রং কোনোদিন ছিল সাদা, কোনোদিন গোলাপি, কোনোদিন নীল। গেটের পরেই বিছানো কার্পেট। ছোট্ট মেয়েটাকে টুলের উপর বসিয়ে ওর মা যেতেন কাজে। বলে যেতেন কোনো রকম ঝামেলা না করতে। রান্নাঘরে বাসন ধোয়া থেকে শুরু করে বিভিন্ন রকম কাজে লেগে যেতেন তিনি। অন্যদিকে ওই মহিলা ডিভানে শুয়ে পত্রিকা নাড়াচাড়া করতেন কিংবা সিগারেট ফুঁকতেন। এছাড়া তার আর কিছুই করার ছিল না। ছোট মেয়েটা বুঝতো না কেন এই সুন্দরী মহিলা চুপচাপ বসে থাকে আর কেন বড় পেট নিয়ে অসুবিধা সত্ত্বেও তার মা বাসন মাজে। এদিক ওদিক একটু আধটু হাঁটতে গিয়েই ছোট্ট মেয়েটির একদিন চোখে পড়ল চকলেট ভর্তি পাত্র। চকলেটগুলো তার আগের দেখা চকলেটের চাইতে অনেক বড়, অনেক সুন্দর। ওই চকলেটের প্রতি তার দৃষ্টি দেখে মা তার ইচ্ছা বুঝতে পেরেছিলেন। এক ধরনের দৃষ্টি দিয়েই মেয়েকে তিনি সাবধান করে দিয়েছিলেন। ছোট্ট মেয়েও আর কোনো হাঙ্গামা করেনি, তাকিয়ে থেকেছে শুধু। একদিন ছোট্ট মেয়েটি এরকম তাকিয়ে আছে, এরকম সময় সুন্দরী মহিলা ঘুম থেকে উঠে এসে ব্যালকনিতে দাঁড়ালেন। উল্টো দিকের আরেক ব্যালকনিতে দুটো সুন্দর বাচ্চা মেয়ে খেলত। তারা যে ধনী এটা ছোট্ট মেয়েটা বুঝত, কেননা তারা মহিলার মতোই সুন্দর ছিল। মহিলা ওই দুটো মেয়েকে দেখে হাসলেন, চিৎকার করে আদর জানালেন। ভেতরে এসে চকলেটের বাক্সটি নিয়ে প্রায় অর্ধেক চকলেট ওদের দিকে ছুঁড়ে দিলেন আর চিৎকার করে বললেন, ছোট্টমণিদের জন্য চকলেট, ছোট্টমণিদের জন্য চকলেট। ওদের চকলেট দেয়া শেষ হলে অর্ধেক খালি হওয়া বাক্স থেকে আর একটা চকলেট বের করলেন মহিলা। আস্তে আস্তে সোনালি মোড়ক খুলে ফেলে দিলেন। ছোট্ট মেয়েটিও তখন দেখছিল চকলেটগুলো। সেদিন থেকে আমার আর কোনো চকলেট খাবার ইচ্ছে হয়নি। জানি তুমি চকলেট খুব পছন্দ করবে। আমি তোমাকে চকলেট দিয়ে ঢেকে দেব। যতক্ষণ পর্যন্ত ওগুলো খেতে খেতে তুমি অসুস্থ না হয়ে পড়বে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে চকলেট খাওয়াবো। অবিচার কাকে বলে তার ধারণা তুমি পাবে, পেতে বাধ্য হবে। অনেক কিছু আছে এবং কিছুই নেই। এই দুই গোষ্ঠী মানুষের বৈষম্যের যে অবিচার, তা নিয়ে তোমাকে ভাবতে হবে। যে অবিচারের জন্যে এক মহিলা বসে থাকে আয়েসে, আরেকজন প্রচণ্ড অসুবিধার মধ্যেও তার কার্পেট পরিষ্কার করে। আমি জানি না কেমন করে অবস্থার অবসান সম্ভব, কিন্তু মনে হয় কতদিন এই অবস্থা থাকবে যেখানে ছোট্ট বাচ্চাদের সামান্য চকলেটের জন্য বুক ভাঙা কষ্ট পেতে হয়, যেখানে ধনীর খাবার, গরিবের খাবার, ধনী গরিবের বাড়ি আলাদা আলাদা থাকে, মৌসুমও যেখানে ধনী গরিবের জন্য ভিন্ন ভিন্ন হয়। শীত হচ্ছে ধনীদের মৌসুম। যদি তুমি ধনী হও, শীত তোমার কাছে খেলা, গরম কোট নিয়ে স্কি খেলতে পারো। যদি গরিব হও, শীত হয়ে যায় অভিশাপ। স্বাধীনতার মতোই সাম্য একমাত্র তুমি এখন যেখানে আছো সেখানেই আছে। দশম অধ্যায়। এবার তোমাকে আরেকটি গল্প শোনাব। একসময় এক মেয়ে ছিল যে আগামীকালে বিশ্বাস করত।
আগামীকাল সব সময় শ্রেষ্ঠতর। এ কথাটি সবসময় সবার কাছ থেকে শুনতে শুনতে তার মোটামুটি এটা একটা বিশ্বাসে পরিণত হয়েছিল। পাদ্রী সবসময় বলতেন আগামীকালের স্বর্ণোজ্জ্বল বেহেশতের কথা। স্কুলে সবসময় বলা হতো মানবজাতির অগ্রগতির কথা। মানুষ এককালে গুহায় বাস করত, তারপর সাধারণ ঘরে উঠেছে, এখন তার আবাস হয়েছে উত্তপ্ত ঘর। তার বাবা তাকে সব সময় ইতিহাস থেকে দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন যে সুন্দরতম আগামীকাল অবশ্যই আসবে। ছোট থাকতেই মেয়েটি পাদ্রীর উপর বিশ্বাস হারিয়েছে, কেননা পাদ্রীর আগামীকাল মানে ছিল মৃত্যুর কথা। মৃত্যুর পরের বিলাসিতায় মেয়েটির কোনো আগ্রহ ছিল না। স্কুলের আশ্বাসের উপর তার বিশ্বাস নষ্ট হয়ে গেছে এর কিছুকাল পরেই, কেননা গুহার পর কেন্দ্রীয় উত্তাপে আরামদায়ক ঘরে মানুষ উন্নীত হয়েছে ঠিকই, কিন্তু তাদের ঘরে উত্তাপ আসেনি। এরপরও বহুকাল পর্যন্ত তার বাবার প্রতি একটি অন্ধ বিশ্বাস তার রয়ে গেছে। তার বাবা ছিলেন অত্যন্ত সাহসী এবং ধৈর্যবান। ২০ বছর ধরে তিনি উদ্ধত কালো পোশাক পরিহিত শত্রুর সঙ্গে যুদ্ধ করেছেন। বারবার তারা তাকে আহত করেছে, কিন্তু তবুও তিনি একভাবে বলেছেন, আগামীকাল অবশ্যই আসবে। মাসের পর মাস গেল। চারদিকে শত্রুর সঙ্গে যোগ হলো নতুন ভাষার লোক, সে হলো জার্মান। কিন্তু আগামীকাল এলো না। যুদ্ধের মাত্রা অনেক বাড়ল। মেয়েটা অনুভব করল যেন সে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। বাবাকে জিজ্ঞেস করল, আবার উত্তর বদলালো না। তিনি বললেন, মিত্রশক্তির সৈন্যরা আসছে, আগামীকালের আর বেশি দেরি নেই। একদিন মেয়েটির শহরের উপরেই বোমাবর্ষণ হলো তার বাসার সামনেই। বোমাবর্ষণ করল মিত্রপক্ষই। মেয়েটির বাবা বললেন, এটা তাদের করতে হয়েছে বাধ্য হয়েই, কিন্তু এতে বন্ধুত্ব কিছুমাত্র কমবে না। যারা বোমা ফেলেছে তাদের সঙ্গে করে নিয়ে এলেন বাবা। তারা ধরা পড়ল শত্রুর হাতে, পালালো। মেয়েটি তাদের গোপন আশ্রয়ে রেখে খাইয়ে নিরাপদ রাস্তা দেখিয়ে দিল। এ সবই করল সে শুধুমাত্র সুন্দর আগামীকালের আশায়। সপ্তাহ গেল, মাস গেল, বোমা পড়তে থাকলো, অত্যাচারে যুদ্ধে মানুষ মরতে থাকলো। অবস্থার কোনো উন্নতি হলো না। ১ আগস্টের প্রভাতে মেয়েটির মনে হলো যেন আগামীকাল এসেছে। মিত্রপক্ষের সৈন্যরা এলো শহরে, আনন্দমুখর ফেরেশতার মতো। মানুষ তাদের দেখে উচ্চকিত হলো, ফুল ছুঁড়ে দিল তাদের দিকে। মুক্ত মেয়েটির বাবার তখন সবার কাছ থেকে অভিনন্দন পাবার পালা। এরই মধ্যে বাবার কাছে খবর এলো জরুরি কিছু ঘটছে। মিত্র সৈন্যদের কমান্ডারের সঙ্গে দেখা করতে হবে। বাবা দৌড়ে গেলেন, দেখলেন বছর ৩০-এর বয়সের তাদেরই এক লোক পড়ে আছে মাটিতে। তার ঘাড়ে পা রেখে দাঁড়িয়ে আছে সেই ফেরেশতা সৈন্যদের একজন, হাতে মেশিন গান। মেয়েটির বাবা লোকটিকে জিজ্ঞেস করলেন, কি করছো তুমি? লোকটা শুধু বলল, মা গো। কমান্ডার বলল, তোমাদের লোক চুরি করে আমাদের অভ্যর্থনা জানাচ্ছে, সে একটা চোর। জানা গেল লোকটা একটা হ্যাভারসেক ভর্তি খাবার এবং কাগজপত্র চুরি করেছে। কাগজপত্র পাওয়া গেছে, কিন্তু খাবার পাওয়া যায়নি। মেয়েটির বাবা লোকটির বিচারের বিষয়টি নিজেদের দায়িত্বে নিতে চাইলেন। বললেন, অনাহারের যাতনায় সে এ কাজ করেছে। কিন্তু বাবাকে বের করে দেয়া হলো। বাবা বেরিয়ে এলেন, সঙ্গে মেয়েটিও ছিল। পেছনে শব্দ হলো মেশিন গানের। মেয়েটি সেদিন থেকেই যেন সেই আগামীকাল সম্পর্কে সন্দিগ্ধ হয়ে উঠল। তার আগামীকালের সঙ্গে মিত্র এবং বন্ধুর সম্পর্কেও জড়িয়েছিল, সেজন্য বন্ধু সম্পর্কেও তার সন্দেহ জন্মালো। ইংরেজ সৈন্যরা যাবার পর এলো মার্কিন সৈন্য। প্রত্যেকেই বলতে থাকলো, মার্কিন সৈন্যরা ইংরেজ সৈন্যদের চাইতে অনেক বেশি মানবিক এবং যুক্তিবান। মেয়েটি অল্প কিছুদিনের মধ্যেই বুঝতে পারল এদের মানবিকতার তোড়ে অন্যায়, ধর্ষণ, দুর্নীতি অনেক বেড়েছে। এদের ব্যবহারও প্রভুর চাইতে ভিন্ন কিছু নয়। আগামীকাল এখন ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনাহারের যন্ত্রণা আগের মতোই আছে। অনাহারের যন্ত্রণায় অনেক মেয়ে বেশ্যাবৃত্তি বেছে নিয়েছে। অন্যরা নতুন প্রভুর কাপড় ধোয়ার কাজ নিয়েছে। মেয়েটির বাবা তার মেয়ে এবং স্ত্রীকে কাপড় ধুতে দিতে রাজি হননি।
তিনি বললেন, সেই আগামীকাল শুরু হয়েছে এবং তার মর্যাদা অবশ্যই রক্ষা করতে হবে। এটা প্রমাণ করবার জন্য তিনি কিছু বন্ধুকে নিমন্ত্রণ জানালেন, খাওয়ালেন, নিজের সোনার ঘড়ি উপহার দিলেন, সুন্দর ভাষায় বক্তৃতা দিলেন। বন্ধুরা সোনার ঘড়ি নিয়ে বিনিময়ে কাপড় ধোয়ার প্রস্তাব দিল। মেয়েটি অপমানিত বোধ করল, কিন্তু অপমানের চাইতে ক্ষুধা অনেক বেশি শক্তিশালী। কিছুদিন পর মেয়েটি নিজেই কাপড় ধোয়ার সিদ্ধান্ত নিল। কাপড়ের বস্তা এলো বাড়িতে। বস্তা খুলে মেয়েটি দেখল সব কাপড়ই নোংরা আন্ডারওয়্যার। রাগে মেয়েটি জ্বলে উঠল, কিন্তু সে রাগ ছিল অক্ষমের। অন্যদের নোংরা আন্ডারওয়্যার ধুতে ধুতেই উপলব্ধি করলাম আমাদের সে বহু কাঙ্ক্ষিত দিন আসেনি এবং সম্ভবত কোনো দিনই আসবে না। সবসময়ই আমরা প্রতিশ্রুতিতে বিশ্বাস করি, অপেক্ষা করতে থাকি, আর যখন প্রতিশ্রুতি ভঙ্গ করা হয় তখন আমাদের শান্ত রাখার জন্যে ভিক্ষা দেওয়া হয় কিছু করুণা। তোমার সময় কি সেই দিন আসবে? আমার মনে হয় না। শত সহস্র বছর ধরে মানুষ সেই দিনের প্রত্যাশায় তাদের সন্তানদের এই পৃথিবীতে নিয়ে আসছে। এর আগে তোমাকে বলেছি, শূন্যতার মধ্যে থাকার চাইতে পৃথিবীতে জন্ম নেওয়া অনেক ভালো। কিন্তু কথাটা কি আসলে ঠিক? যতই তুমি বেড়ে উঠছ ততই আমার ভয় বাড়ছে। যে আগ্রহ নিয়ে তোমার সঙ্গ উপভোগ করতে শুরু করেছিলাম তা আস্তে আস্তে কাটতে শুরু করেছে। আমি তোমাকে আবারও জিজ্ঞেস করছি, তুমি কি ফুল গাছের মাথায় মৃত নারীদেহ দেখতে রাজি আছো? যাদের প্রয়োজন নেই তাদের উপর চকলেটের ঢল দেখতে রাজি আছো? অন্যের নোংরা আন্ডারওয়্যার ধুতে রাজি আছো? এবং প্রতিবার উপলব্ধি করতে রাজি আছো যে তোমার প্রত্যাশিত আগামীকাল শুধুই স্বপ্ন? একাদশ অধ্যায়। সে আসবে আমি ভাবিনি, তবু গত সন্ধ্যায় সে এসেছিল। আমার বন্ধু এই সময়ই আসে, রাতের খাবার ঠিকঠাক করে দিয়ে যায়। কিন্তু দরজা খুলে দেখলাম সে, গোছানো পোশাক, হাতে ফুলের তোড়া। ঠিক ওই মুহূর্তে পেটে একটু মোচড় দিয়ে উঠল। সম্ভবত তুমি আমাকে সাবধান করে দিতে চাচ্ছিলে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আমার। টের পেয়েছিলে? কষ্ট হচ্ছিল তোমার? ও চুপচাপ দাঁড়িয়েছিল। ঘেন্না লাগছিল ওকে, ওর ফুলগুলোকে। চোরের মতো কেন এরকম আশা? ও কি জানে না গর্ভবতী মেয়েদের এরকম আকস্মিক ঝাঁকুনি ঠিক নয়? কি চাও তুমি? আমি জিজ্ঞাসা করলাম। ও চুপচাপ ফুলগুলো বিছানার উপর রাখল। আমি তাড়াতাড়ি সরিয়ে রাখলাম। বিছানার উপর ফুল অশুভ চিহ্ন। শুধুমাত্র মৃতের বিছানাতেই ফুল রাখা যায়। ফুলগুলো সব হলুদ হয়ে গেছে, বোঝাই যায় শেষ মুহূর্তে কেনা। এর মধ্যে কোনো আন্তরিকতা নেই। দাঁড়িয়ে রইল ভদ্রলোক, তাকিয়েছিল এক দৃষ্টিতে, আমার দিকে নয়, দেয়ালে রাখা তোমার ছবির দিকে। তাতে 2 মাসের তোমাকে 40 গুণ বড় করে দেখানো হয়েছে। তাকিয়ে থাকতে থাকতে শেষ পর্যন্ত 2 হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে উঠল। প্রথমে হালকা মৃদু, পরে সশব্দে। সম্ভবত আরামে কাদার জন্যে বিছানায় এসে বসল। বিছানা কাঁপছিল। আমিও বসেছিলাম বিছানায়। বললাম, খুব কাঁপছে, এটা খুব খারাপ বাচ্চার জন্যে। ও থামল, রুমাল দিয়ে মুখ মুছে চেয়ারে গিয়ে বসল। বলল, ওটা তো আমারও। রাগে চিৎকার করে উঠলাম। এসব নাটকীয় বাগাড়ম্বর আমার ভালো লাগে না। ওটা কারো নয়, আমি একা থাকতে চাই। ডাক্তার আমাকে একা শান্ত থাকতে বলেছে। চিৎকার করতে করতে বিছানায় শুয়ে পড়লাম। তলপেটে প্রচণ্ড ব্যথা। ও এসে আমার মাথার কাছে বসল। এরকম ব্যবহার তুমি কি করে করছো? কি করে এত নিষ্ঠুর হচ্ছ? সে এরপর বলতে থাকলো, তুমি আমাদের দুজনেরই। তোমাকে নিয়ে গত 2 মাস ধরে সে যন্ত্রণা ভোগ করছে। অনেক চিন্তাভাবনা করে সে বুঝতে পেরেছে শিশু বস্তু নয়, শিশু শিশুই, তাকে ফেলে দেয়া যায় না। আমার সিদ্ধান্ত অত্যন্ত মহৎ, ইত্যাদি। আমি তাকে বাধা দিয়ে বললাম,
কিন্তু তোমার শরীরের ভেতর তো থাকে না। ৯টি মাস ধরে তো তোমাকে একটু বইতে হবে না। অবাক হয়ে ও বলল, কিন্তু আমি ভেবেছিলাম তুমি এটা চাচ্ছ। এরপর ঠিক বুঝতে পারলাম না। আমার কান্না পেল। তুমি জানো আমি কখনো কাঁদি না এবং কাঁদতে চাই না। কান্না আমার কাছে খুব কুৎসিত মনে হয়। সিগারেট ধরাতে চেষ্টা করলাম। চোখের পানিতে তাও ভিজে গেল। তোমার বাবা উঠে এসে আমার মাথা ধরে বললেন, কফি বানাচ্ছি। রান্নাঘরের দিকে গেল। ও ফিরে আসতে আসতে আমি নিজেকে গুছিয়ে নিলাম। কফি খেলাম। অপেক্ষা করছিলাম কি খাবো। মনে পড়ল আমার বন্ধু এখনো আসেনি। বুঝতে পারলাম বন্ধুটি ওকে পাঠিয়েছে। সব রাগ গিয়ে পড়ল তার উপর। তুমি বুঝতে পারছো একজন অপরিচিত লোক কিভাবে আমাদের মধ্যে এসে দাঁড়িয়েছে? আমি বারবার বলতে চাচ্ছিলাম, তুমি চলে যাও। তোমাকে কিংবা ঈশ্বর কাউকেই আমাদের প্রয়োজন নেই। আমরা নিজেরাই খুব ভালো আছি। কিন্তু আমি পারলাম না। হয়তো আমি ভীরু, কিংবা হয়তো তার প্রতি এক ধরনের করুণা আস্তে আস্তে আমার ভেতর জন্মাচ্ছে। ডিমের মধ্যে যার আলো গিয়ে তোমার জন্ম হয়েছে, সে এই ব্যক্তি। যে নিউক্লিয়াস দিয়ে তোমার যাত্রা শুরু হয়েছে, তার অর্ধেকটা তার। আমি তাকে খাবার তৈরি করতে দিলাম, খুলতে দিলাম শ্যাম্পেনের বোতল, তাকে গোসল করতে দিলাম। তারপর তাকে আমাদের বিছানায় একই সঙ্গে শুতেও দিলাম। কিন্তু সকালে সে চলে যাবার সঙ্গে সঙ্গে এক রাশ লজ্জা এসে ঠেকে দিল আমাকে। দ্বাদশ অধ্যায়। বেয়াদব এক ড্রাইভারের ট্যাক্সিতে উঠেছিলাম। মোটা একটা চুরুট ভস ভস করে টানছিল সে। অসহ্য লাগছিল ধোঁয়া। প্রয়োজনে অপ্রয়োজনে ব্রেক কষছিল গাড়ির। ওইভাবেই ডাক্তারের কাছে পৌঁছালাম। আরো অনেক পেটে বস্তা বাঁধা অন্যদের সঙ্গে লাইন দিতে হলো। কি বিরক্তিকর কাজ! এক পর্যায়ে ডাক্তারের কেবিনে ঢুকলাম। কাপড় খুলে শুলাম বিছানায়। শুরু হলো ডাক্তারের আঙুল দিয়ে তোমার উপর অত্যাচার। অনেকক্ষণ পরীক্ষা টরীক্ষার পর ডাক্তার খুব গম্ভীরভাবে জিজ্ঞেস করলেন, আপনি কি সত্যি এই বাচ্চা চান? আমি অবাক হলাম। নিশ্চয়ই। কেন? কারণ অনেক মহিলাই বলেন যে তারা বাচ্চা চান, কিন্তু অবচেতনভাবে তার উল্টোটি চান বলে এমন সব কাজ করতে থাকেন যাতে বাচ্চার ক্ষতি হতে থাকে। আপনি যেভাবে বলেছেন সেভাবেই ছিলাম আমি। একটু নরম হলো ডাক্তারের গলা। বোঝাতে থাকলেন তিনি কি বোঝাতে চেয়েছেন। তিনি ভেবেছিলেন ডিম খুব স্বাভাবিক অবস্থায় আছে। ভেবেছিলেন ভ্রূণের বৃদ্ধি খুব স্বাভাবিক নিয়মে হচ্ছে। কিন্তু কোথাও কিছু গোলমাল হয়েছে, যার ফলে মনে হচ্ছে রক্ত ঠিকমতো প্লাসেন্টাতে যাচ্ছে না। যেভাবে বলেছিলাম সেভাবে ছিলেন? নড়াচড়া করেননি তো? না। যেভাবে বলেছিলাম মদ সিগারেট ইত্যাদি থেকে দূরে ছিলেন? হ্যাঁ। যৌন সম্পর্কে গেছেন? না। আসলেই বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও সেদিন তোমার বাবাকে বেশি দূর এগুতে দেইনি। আপনি কি কিছু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? দ্রুত উত্তর দিতে পারলাম না এই প্রশ্নের। তার মানে কোনো ধরনের মানসিক আঘাত, কোনো রকম যন্ত্রণা? দ্বিধা করছিলাম উত্তর দিতে। ব্যাখ্যা করলেন ডাক্তার, কখনো কখনো দুশ্চিন্তা, মানসিক যন্ত্রণা, মানসিক আঘাত শারীরিক অনিয়মের চাইতেও বেশি ক্ষতিকর। এটা কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে জরায়ু পিটুইটারি গ্ল্যান্ডের সঙ্গে সরাসরি সম্পর্কিত। যে কোনো ধরনের মানসিক চাপ সেজন্য খুব দ্রুত ক্ষতিকর প্রতিক্রিয়া সৃষ্টি করে। ক্রমাগত দুশ্চিন্তা এটা ঘটতে পারে। সেজন্যই আমাকে সব রকম আবেগ, চিন্তা, বিষণ্ণতা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। ডাক্তার, আপনি যদি আমার চোখের রং বদলাতে বলেন, সেটা কি আমার পক্ষে সম্ভব? সেটা আপনার ব্যাপার বলে ডাক্তার ওষুধপত্র লিখে দিলেন। ভয় পেয়ে গেলাম। সব রাগ গিয়ে পড়ল তোমার উপর। কি ভেবেছ তুমি আমাকে? কিছু রাখবার মতো একটা পাত্র বিশেষ? আমি তো শুধু এক নারী নই, একজন ব্যক্তিও।
ইচ্ছা করলেই আমি মাথা খুলে রেখে সব চিন্তা দূর করতে পারি না। আবেগ আমি অস্বীকার করতে পারি না। নিজেকে শুধু সন্তান জন্মদানের যন্ত্র বানানোর কোনো ইচ্ছা আমার নেই। প্রথমে তুমি আমার শারীরিক চলাফেরা বন্ধ করেছ। এখন তুমি আমার হৃদয় কেড়ে নিতে চাইছ। খুব বেশি হয়ে যাচ্ছে। এভাবে চলে না। আমি তোমাকে আমার পুরো শরীর দিতে পারি, কিন্তু মন দিতে পারবো না। আমার আনন্দ, দুঃখ আমার, অবশ্যই আমার। আমি আজ থেকেই হুইস্কি, সিগারেট খাওয়া শুরু করছি। কাজে ফিরে যাচ্ছি। পাত্র থেকে ব্যক্তির জীবনে ফিরে যাচ্ছি। কান্না পাচ্ছে, কিন্তু কিছুই করার নেই আমার। বিরক্তি ধরে গেছে তোমার প্রতি। আমাকে তুমি ক্ষমা করো। ইতিমধ্যেই অনেক মদ খেয়েছি আমি। সামনে অনেক সিগারেটের টুকরোও জমা হয়ে গেছে। একেবারেই স্বার্থপরতা। কেমন আছো তুমি? আমার চেয়ে নিশ্চয়ই ভালো আছো। এত ক্লান্ত লাগছে যে তোমাকে জন্ম দেবার জন্যে আর মাস ৬ অপেক্ষা করেই আমি মরতে চাই। তুমি তখন আমার জায়গা দখল করো। পৃথিবীতে আর দেখার বোঝার কিছু নেই আমার। সব আমার দেখা হয়ে গেছে। শরীর থেকে একবার বেরিয়ে গেলে আমাকে তোমার প্রয়োজন নেই। শিশুকে ভালোবাসে এমন যে কোনো নারী তোমার মা হতে পারবে। রক্তের টান বলে পৃথিবীতে কিছু নেই। এসব বানানো। যে বাচ্চাকে পেটে ধরে সেই মা হবে এমন কোনো কথা নেই। যে বাচ্চাকে বড় করবে সেই আসল মা। তোমার বাবা হয়তো তোমার প্রতি এই দায়িত্ব পালন করতে পারত, কিন্তু তাকে আমাদের প্রয়োজন নেই। আমি আবার কাজে যোগ দিতে যাচ্ছি। বস ইতিমধ্যেই হুমকি দিয়েছেন। বাইরে যাচ্ছি আমি। শীত শুরু হয়ে ভালো হয়েছে। বড় ওভারকোটের নিচে উঁচু পেট আর কারো চোখে পড়বে না। আমিও আর অস্বস্তিতে পড়ব না। ত্রয়োদশ অধ্যায়। রক্ত দেখে আমি কখনো ভয় পাই না। একটু বয়স হবার পর থেকে মেয়েরা প্রতি মাসেই একবার রক্ত দেখতে অভ্যস্ত। তবুও এই রক্ত দেখে আমি ভয় পেয়েছিলাম। আতঙ্ক গ্রাস করেছিল আমাকে। তোমার প্রতি কি ভয়াবহ অবহেলা আমার! তোমার তো আত্মরক্ষা করবার সুযোগ নেই। সুযোগ নেই বিদ্রোহের। এ রক্তের রং লাল ছিল না, ছিল ঈষৎ গোলাপি। মনে হয়েছিল এ যেন তোমার মৃত্যুর ইঙ্গিত। আমি আর দেরি করিনি। দৌড়ে গেছি ডাক্তারের কাছে। ডাক্তারের দেখার সময় না হলেও দয়া করে দেখলেন। না, তুমি মারা যাচ্ছিলে না। তবে খুব ভোগান্তি হচ্ছিল তোমার। আর এটি হচ্ছে চরম সংকট। এখন থেকে চূড়ান্ত বিশ্রামে না থাকলে চলবে না। আর এই বিশ্রামের জন্যে হাসপাতালে থাকাই ভালো। তারপর থেকে এই হাসপাতালে আছি। বিষণ্ণ পৃথিবীর এক বিষণ্ণ ঘর। ১ সপ্তাহ হয়ে গেছে। ঘুমের ওষুধ খেয়ে একদিন ঘুমের মধ্যেই কেটেছে। এখন ওগুলো বন্ধ। কিভাবে সময় কাটাবো বুঝতে পারছি না। পত্রিকার কথা বললাম, ওরা কেউ রাজি হলো না। টিভি সেটের কথা বললাম, তাতেও তাদের আপত্তি। টেলিফোনের কথা বললাম, তাও নষ্ট। কোথাও আমার কোনো বন্ধু নেই। নীরবতায় আমি শেষ হয়ে যাচ্ছি। নিজেকে এক বন্দি পশুর মতো মনে হচ্ছে। একজন পুরুষকে আলিঙ্গনের পাপ কেন করেছিলাম, যার জন্য একটা জীবনের জন্ম দিতে হচ্ছে? এ কেমন জীবন তোমার! একটি অসম্পূর্ণ জীবনের জন্যে আমার মতো একটা সম্পূর্ণ জীবনের এত ভোগান্তি? তোমার মধ্যে কোনো মানবতা নেই। তুমি কি আদৌ মানুষ? একটুখানি ডিম্বাণু আর ৫ মাইক্রন শুক্রাণু দিয়ে কি মানুষ হয়? মানুষ আমি, যে চিন্তা করে, কথা বলতে পারে, হাসতে পারে, কাঁদতে পারে এবং ধারণাও বস্তু সৃষ্টি করবার জন্য ক্রিয়াশীল হতে পারে। তোমার সঙ্গে যে কথাবার্তা বলেছি তা আসলে ছিল নিজের সঙ্গেই, একতরফা। এই প্রহসন এখন থেকে শেষ হোক। তুমি চোরের মতো আমার রক্ত, নিঃশ্বাস, শরীর দখল করেছ। এখন আমার সম্পূর্ণ অস্তিত্ব দখল করতে চাচ্ছ তুমি। এটা আমি হতে দিতে পারি না। কি বলতে চাচ্ছি বুঝতে পারছো? কোনো শিশু দরকার নেই আমার। শিশুদের সঙ্গে আমি কখনো সহজ হতে পারি না। মায়ের ভূমিকায় কখনো নিজেকে মানতেই পারি না।
জীবনে আমার আরো অনেক কাজ আছে। আমি হাসপাতাল ছেড়ে আবার কাজে যাচ্ছি। তুমি যদি এর মধ্যে টিকে থাকতে পারো জন্মাবে, নয়তো মরবে। আমি তোমাকে মারব না, কিন্তু তোমার অত্যাচারকেও আমি প্রশ্রয় দেব না। ভদ্রলোক আমাকে খুনি বলে গাল দিচ্ছিলেন। ডাক্তারের মতো নয়, একজন বিচারকের মতো তিনি আমাকে একজন মা, একজন মহিলা, একজন নাগরিকের ন্যূনতম দায়িত্ব পালন না করার জন্য নিন্দা করছিলেন। তিনি ধমকের সুরে বলছিলেন, এ মুহূর্তে হাসপাতাল ছেড়ে যাওয়া রীতিমতো অপরাধ। তার উপর এ অবস্থায় কাজে যোগ দিলে আমার খুনি হিসেবে বিচার হওয়া উচিত। এরপর তোমার ছবি দিয়ে আমাকে বোঝাতে চাইলেন, তোমার মুখ এখন স্পষ্ট, নাক বোঝা যায়, পুরোপুরি মানুষের চেহারা এসে গেছে তোমার। এখন তোমার দৈর্ঘ্য প্রায় 6 ইঞ্চি, ওজন প্রায় 7 আউন্স। আমি যদি গর্ভপাত করতে চাইতাম পারতাম, কিন্তু দেরি হয়ে গেছে। চুপচাপ সব শুনলাম, কিছুই বললাম না। ডাক্তার বুঝলেন, রাগে গজগজ করতে করতে বাইরে গেলেন। ঠিক সেই সময়ই তুমি নড়ে উঠলে। একটা লাথি, তোমার প্রথম ছোট্ট লাথি, ঠিক যেমন মাকে মেরেছিলাম আমাকে না ফেলে দেবার জন্যে। বহুক্ষণ বসে চুপচাপ রইলাম। গলা জ্বলছিল, চোখে পানি এসেছিল। এর মধ্যেই উঠে সুটকেস গোছালাম। আগামীকাল আমরা হাসপাতাল ত্যাগ করব। চতুর্দশ অধ্যায়। এতটা ভেঙে পড়ার কি কোনো কারণ ছিল? ঠিকমতোই আমরা এসে পৌঁছালাম। ডাক্তার যেরকম বলেছিলেন সেরকম কিছুই ঘটেনি। এক মহিলা ডাক্তারকে দেখালাম গতকাল। চমৎকার মহিলা। তিনি বললেন, চিন্তা করার কিছু নেই। এমন অনেক মহিলাই আছেন যাদের গর্ভধারণের পুরো সময় কিছু কিছু রক্তপাত হয় এবং এরপরও তারা স্বাস্থ্যবান শিশুর জন্ম দেন। তার মতে বিছানায় পড়ে থাকা প্রকৃতি বিরুদ্ধ। তোমাকে অবিশ্বাস করবার জন্যে এবং তোমার প্রতি দুর্ব্যবহারের জন্যে আমি দুঃখিত। আমি কতটা বদলে গেছি তা কি তুমি খেয়াল করেছ? স্বাভাবিক জীবনে ফিরে যেতে যেতে নিজেকে এক নতুনতর ব্যক্তি মনে হচ্ছে। জীবন কি চমৎকার! গাছ, মাটি, আকাশ, সমুদ্র, কি সুন্দর! সমুদ্রের গর্জন কি তুমি শুনতে পাও? গত কিছুদিন পড়ে থাকতে থাকতে সবকিছু অন্ধকার দেখতাম, আর তোমাকে বলতামও সেরকম। জীবনকে অন্যভাবেও দেখা উচিত। তুমি তাড়াতাড়ি পূর্ণ হও, আবির্ভূত হও এই বিশ্বে। সূর্যের সাক্ষাতে কোনো ভয় নেই। প্রথমে একটু চোখে লাগবে, ভয় ধরাবে, কিন্তু তারপরে সব ঠিক হয়ে যাবে। এতদিন শুধু বাজে দিকগুলো শুনিয়েছি তোমাকে, তোমাকে হাসাতে পারিনি কখনো। এসব শুনে তুমি আমাকে যেরকম ভাবছো আমি সেরকম নই। আমি খেলতে পারি। গতকাল হোটেলে ফিরে এসে কি কাণ্ড করেছি জানো? সব রুমের বাইরে যত জুতো আর সকালের নাস্তার অর্ডার ছিল সব এলোমেলো করে দিয়েছি। সকালে হইচই চেঁচামেচি। মহিলার দরজায় গামবুট, বৃদ্ধের দরজায় হাই হিল স্যান্ডেল। যে রুটি ডিম চেয়েছে তার কাছে গেছে শুধু কফি। শুনেছি আর হেসেছি। মনে হচ্ছে আমার সুন্দর শৈশবের হাসি আবার ফিরে পেলাম। তোমার জন্য একটা দোলনা কিনেছি। অনেকে বলে বাচ্চা জন্মানোর আগে দোলনা কেনা নাকি অমঙ্গলের লক্ষণ। এসব কুসংস্কার আমি বিশ্বাস করি না। ভারতীয় দোলনা ঘাড়ে নিয়েও হাঁটা যায়। তোমাকে দোলনায় ভরে ঘাড়ে নিয়ে হাঁটব। লোকজন বলবে, বাচ্চা দুটো কি পাগল। হাসবে সবাই। তোমার জন্য একটি ওয়ার্ড্রোবও কিনেছি, ছোট ছোট জামা কাপড় রাখার জন্যে। টেলিফোনে এগুলো ওই বন্ধুকে বলবার পরে সে খুব খুশি হলো। মনে আছে, ওই বন্ধুই তোমাকে ফেলে দিতে বলেছিল। আগামীকাল আমাদের গাড়ি যাত্রা শুরু হবে। এখন চলো ঘুমোতে যাই। ইচ্ছে হচ্ছে তোমার উদ্দেশ্যে কবিতা লিখি, যাতে থাকবে আমার এই স্বস্তি, পুনরাবিষ্কৃত বিশ্বাস, ফুলে ফুলে সব কিছু ঢেকে দেবার ইচ্ছা, মেঘে মেঘে একাকে ঘুরে সাগরের গর্জন শোনার ইচ্ছার কথা। আসলে সাহস থেকেই মানুষ আশাবাদী হয়। আমি আগে আশাবাদী ছিলাম না, কেননা আমার সেই হাসিটুকু ছিল না।
এদেশের রাস্তাগুলো খুব আরামদায়ক, মসৃণ। এদেশের গাড়িগুলোর স্প্রিংগুলো খুব ভালো। ডাক্তারের এই কথাগুলো ঠিক নয়। আমি তো গাংচিল নই। কি করব এখন? যেতেই থাকব, না ফিরে যাব? যদি ফিরে যাই তাহলে তা আরো বেশি খারাপ হবে। যদি সামনে এগুতে থাকি তাহলে হয়তো একটু ভালো হবার আশা থাকবে। রাস্তাটা ঠিক আমার জীবনের মতোই, গর্ত আর নুড়ি পাথরে ভর্তি। এক নামী লেখককে চিনতাম, যিনি বলতেন, যে যেরকম জীবন চায় সে সেরকমই পেয়ে থাকে। গরিব যে, সে আসলে দারিদ্র্যই চায়। যে অন্ধ, সে আসলে অন্ধত্বই চায়। কিরকম গাধা! জ্ঞানী লোকেরাও কিরকম গাধা হতে পারে। তুমি ছেলে হয়ে জন্মালেই ভালো করবে, কেননা তাতে এরকম গাড়ি চালাতে গিয়ে সন্তানের জন্য অপরাধ বোধ করবে না। তুমি আমার কাছে চাঁদের মতো, সেই চাঁদের ধুলোর মতো, যা আমি চেয়েছিলাম এক মহাশূন্যচারীর কাছে, কিন্তু পাইনি। সে কথা দিয়েও দেয়নি। আমি তোমাকে নিয়ে আর গাড়ি চালাতে পারি না। আমি আর চাঁদের ধুলো হারাতে চাই না, বিশ্বাসঘাতকতার শিকার হতে চাই না। কিন্তু আর আশা রাখতে পারছি না। তুমি কি মরে যাচ্ছ? যাত্রা স্থগিত রেখে শহরে ফিরে এলাম। ফোন করলাম সেই মহিলা ডাক্তারকে। শুনে অবাক হলেন। গেলাম তার কাছে। আমার হার্টবিট খুব দ্রুত হচ্ছিল। ডাক্তার অভয়ের হাসি হাসলেন। দ্রুত কাপড় খুলে পরীক্ষার জন্য শুয়ে পড়লাম। ডাক্তার প্রথমে তলপেট দেখলেন। আগের চাইতে একটু নিচু। একটু গম্ভীর হলো তার মুখ। স্তন দেখলেন। আগের চাইতে স্ফীতি কমেছে। তারপর তোমার অবস্থান পরীক্ষা করা শুরু করলেন। মুখ চোখ কালো হয়ে এলো তার। বললেন, মনে হচ্ছে বাচ্চাটা ঠিকমতো আর বেড়ে উঠছে না, কিংবা আর বাড়বে না। নিশ্চিত হবার জন্য আরো পরীক্ষা লাগবে। আর কটা দিন অপেক্ষা করতে হবে। হাত থেকে গ্লাভস খুলে ফেললেন। একটু চিন্তা করে বললেন, এখনই বোধহয় বলা যায়। প্রায় 2 সপ্তাহ আগেই বাচ্চার বৃদ্ধি বন্ধ হয়ে গেছে। বুকে সাহস আনতে চেষ্টা করুন। আর কিছু নেই, ওটা মরে গেছে। পঞ্চদশ অধ্যায়। কোনো উত্তর দিলাম না। পাহাড় সমান নীরবতা নিয়ে শুয়ে রইলাম। মাথাও আর কাজ করছে না। কোনো চিন্তা নেই, কোনো শব্দ নেই। এরকম অচলতায় বোধহয় ভয় পেয়ে গিয়েছিলেন ডাক্তার। জোরে আমাকে নাড়া দিয়ে বললেন, উঠুন, কাপড় পরুন। পা আমার পাথরের মতো ভারী হয়ে গেছে। শরীর নাড়ানোই আমার জন্য অসম্ভব। প্রচণ্ড শক্তি নিয়ে উঠতে হলো। ডাক্তার বললেন, আপনার কিছুই করতে হবে না, কিছুদিনের মধ্যেই ওটা এমনিই চলে যাবে। অনেক উপদেশ দিলেন ডাক্তার। তাকে যথারীতি ফি দিয়ে বিদায় জানিয়ে চলে এলাম ঘরে। ঘরে ঢুকেই দেখলাম তোমার দোলনা, তোমার ওয়ার্ড্রোব, তোমার ছোট্ট জামা কাপড়, জুতো। আমার সমস্ত শরীরের পাথরে যেন ভাঙন এলো। বিছানায় পড়লাম আমি। তুমি এখন যেখানে এক টুকরো মাংসের মতো পড়ে আছো, সেখান থেকে একদম কান্না উঠে এলো। আর পারলাম না, জ্ঞান হারালাম। আচ্ছন্নতার মধ্যেই চিৎকার করছিলাম, আর তার মধ্যেই শুনছিলাম তোমার কণ্ঠ, মা। আমার জীবনে এই ডাক এই প্রথম। শুনে মনে হলো এ যেন এক পূর্ণ বয়স্ক পুরুষের গলা। তুমি অনেক কথা বললে, কথাগুলো যেন আমারই অবচেতন মনের। আমাকে তুমি ঠিক ধরে ফেলেছ। শেষ পর্যন্ত তুমি এসে বললে, মা, আমি তোমাকে ক্ষমা করেছি, কেঁদো না তুমি। আমি আর কোনো সময় ঠিক জন্ম নেব। কিন্তু আমি জানি
যে তুমি ছিলে সে তুমি আর কখনোই কোনোভাবে জন্মাতে পারবে না। তুমি সেই অবস্থাতে বেশ কয়েকদিন আমার ভিতরে আছো। আমাকে নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়েছে। তোমার বাবা এর মধ্যে চিঠি লিখেছেন। তুমি আমার থেকে অনেক ভালো জানো যে এ পৃথিবীতে কেউই অপরিহার্য নয়। যদি হোমার, ইকারুস, লিওনার্দো দা ভিঞ্চি কিংবা যিশু না জন্মাতেন, তবুও এই পৃথিবী ঠিক এভাবেই চলত। শুনলাম বাচ্চাটা এখনো তোমার পেটে আছে এবং এ নিয়ে তুমি কিছুই করতে দিচ্ছ না। নিজেকে শাস্তি দিচ্ছ? আগামীকাল আমরা বাড়ি যাচ্ছি। আগামীকাল। আগামীকাল আর আসে না। বাড়িতে কেউ তোমার কথা জিজ্ঞেস করল না, তোমার কথা বলল না। সবাই এখন আমাকে নিয়ে চিন্তিত। কিন্তু আমি তোমাকে খুব মিস করছি। মনে হচ্ছে আমার কি যেন নেই, হাত, পা কিংবা চোখ কিংবা অন্য কিছু। দেয়াল থেকে তোমার ছবি সরিয়ে ফেলেছি। ডাক্তারের কথায় রাজি হয়েছি তোমাকে আমার থেকে আলাদা করার জন্যে। আমাদের আলাদা হবার সময় এসেছে। আমি চাই না তোমাকে ওরা চামচ দিয়ে ছিঁড়ুক। আমি তোমাকে দেখতে চাই, যেমনটি এতদিন ধরে দেখে এসেছি। প্রচণ্ড ব্যথা, কিন্তু এভাবে তুমি আমাকে প্রতারিত করলে। ছবির সঙ্গে তোমার কোনো মিল নেই। তুমি শুধুমাত্র একটা ডিম গোলাপি অ্যালকোহলের মধ্যে ভাসছ। তুমি আসলে অনেক আগেই মরে গেছ। চারপাশে কারা বুঝতে পারছি না। সাদা অ্যাপ্রন পরা ডাক্তার। গলা শুনলাম, ডোজ দ্বিগুণ করে দাও। কিসের ডোজ? ব্যথার? যন্ত্রণার? আবার শুনলাম, দেখছো না চলে যাচ্ছে। কে যাচ্ছে? তুমি এত ভীতু। পৃথিবীর কিছু কাহিনী শুনেই তুমি পালালে? বাবার মতো পালাতেই সুখ তোমার? না, এখন ঘুমানোর সময় নয়। এখন অবশ্যই জেগে থাকতে হবে, চিন্তা করতে হবে। অনেক কাজ। সাদা সিলিং কালো হয়ে যাচ্ছে, ঠান্ডা চারদিকে। এসো, তোমার হাত ধরি। চারিদিকে মেঘ। ঘুম না মৃত্যু? আমাকে জেগে থাকতে সাহায্য করো। সুখ, স্বাধীনতা, ভালোবাসা খুঁজে পেয়েছ তুমি? ওই তো সে ম্যাগনোলিয়া গাছ। চলো, আমরা ফুল তুলি। কোনোদিন আমি পারিনি। তুমি পারবে? তোমার হাত বাড়িয়ে দাও। কিন্তু তুমি কোথায়? স্বচ্ছ এক কাঁচের পাত্রে। তুমি নারী কিংবা পুরুষ কিছুই হতে চাইলে না, কিংবা আমি হতে দিলাম না। জীবন তবুও টিকে থাকে। জীবন কি সজীব, কি উদ্দাম এক শব্দ। সব ক্লান্তি মুছে যায়, সব দুঃখ ঝরে যায়। অনেক আলো, অনেক কষ্ট। কে যেন দৌড়চ্ছে, হাজার লক্ষ কোটি শিশু যেন চারিদিকে। নতুন মানুষ সব। আর আমাদের এখানে প্রয়োজন নেই। তুমি মরে গেছ, আমিও বোধহয় মরে যাচ্ছি। কিন্তু তাতে কিছুই এসে যায় না। জীবন ধারাবাহিক। জীবনের কখনো মৃত্যু নেই। আজ এ পর্যন্তই। কথা হবে আগামী পর্বে। প্রিয় শ্রোতা, আমাদের পাঠ যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিজের পছন্দের কোনো গল্প অথবা গ্রন্থ পাঠ শুনতে চাইলে কমেন্টে তার নাম লিখে জানাতে পারেন। চেষ্টা করব পড়ে শোনাতে।
ভালো থাকুন, ভালো রাখুন। কল্যাণ হোক সকলের।